16 বছর পর আজ আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বাড়িটা আমার নিজের বাবার বাড়ি। আপনারা ভাবছেন তো, নিজের বাবার বাড়িতে কেউ 16 বছর বাদে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেন? তাহলে আসেন ঘটনাটা একটু বলি, পুরোটা গল্পের মাঝে জেনে নিতে পারবেন। আমি আদিম আর ইনসান, আমরা দুই ভাই ও এক বোন। আমি মেজো ভাইয়া, বড়, আর ছোট বোন আরিশফা। বাবা এই শহরের নামকরা বিজনেসম্যান আফজাল আল ইমরান। মা একটা সরকারি কলেজের প্রিন্সিপাল। মায়ের পেশাটা শখের বশে পালন করা। ভাইয়া আশরাফ আল ইরফান আমার 3 বছরের বড় এবং বোনটি আমার 4 বছরের ছোট। ভাইয়া ছোট থেকেই আমাকে খুব একটা সহ্য করতে পারে না। যেহেতু বাবা মা দুজনেই ব্যস্ত মানুষ, তাই আমরা তাদের সংস্পর্শ খুব কমই পেতাম। বাসায় সার্ভেন্টরা আমাদের দেখাশোনা করত। এর মধ্যে আমাদের খেলাধুলা বেড়ে ওঠা হতে থাকে, আর ভাইয়া নানাভাবে আমায় অবহেলা করে, যেগুলো আমার ছোট্ট মনে অনেক খারাপ লাগতো। কিন্তু কিছু বলতাম না, সব চুপচাপ সহ্য করতাম। কিন্তু আমার এই চুপ করে সহ্য করাটা ভাইয়া আমার দুর্বলতা ভেবে নেয়, আর বাবা মায়ের কাছ থেকে আমায় নানাভাবে বকা খাওয়াতে শুরু করে। একদিন খেলার মাঝে আরুর ছোট বোন ভাইয়ার কারণে ব্যথা পায়, কিন্তু ভাইয়া বাবা মা আসার পর দোষটা আমার ঘাড়ে চাপায়। যেহেতু আরুর আঘাতটা বেশি ছিল, তাই বাবা আর মা অনেক রেগে যায় আমার উপর। আমার কোনো কথাই না শুনে বাবা আমায় অনেক মারে, আর মা উনি সামনে থেকে সবটা দৃশ্য দেখতে থাকে। মারা শেষ হলে ওনারা আবার আরুকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর ভাইয়া সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। সেদিন আমার খুব রাগ হয়, কারণ আমায় আরুর কাছে যেতে দেয়নি পর্যন্ত। তাই রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। আর আজ আবার 16 বছর পর বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছি। তবে বাড়ির ছেলে হিসেবে নয়, 2 মাসের জন্য এই বাড়ির একটা ঘর ভাড়া নিয়েছি। যদিও ভাড়া দিতে চাইনি, অনেক রিকোয়েস্ট করে ভাড়া নিয়েছি, কারণ আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে শুনেছি, আর আমি থাকবো না তা কি করে হয়। তবে এইখানে ভাড়া নেওয়ার অন্য আরেকটা কারণও রয়েছে, সেটাই রহস্য। আমি কলিং বেল চাপতেই একজন ভদ্র মহিলা দরজা খুলে দিলেন। আমার বুঝতে বাকি রইল না, ইনি আমার মা। খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরি, কিন্তু না, আমার ভিতরে অনেক অভিমান জমে আছে। এত সহজে তা ভুলে যাই কি করে? আমার কাজটার জন্য অন্য বাড়ি চাইলে ভাড়া নিতে পারতাম, কিন্তু ছোট্ট বোনটার জন্য বারবার মন বলছে এই বাড়িতেই থাকবো। কে তুমি বাবা? কাকে চাও? আমি রাজ। আসলে আন্টি মিজান সাহেব আমার জন্য এই বাড়িতে 2 মাসের জন্য একটা ঘর চেয়েছেন। ও আচ্ছা, জি। ভিতরে এসো। এই ছেলেটা কে? খালামণি, এই ছেলেটা কে? কে এই ছেলেটা? ও আমাদের বাড়িতে 2 মাসের জন্য থাকবে ইস্যু। বুঝলাম, উনি আমার খালাতো বোন ঈশিতা জামান। ঈশি ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে কোথায় যেন চলে গেল। উনার পরিচয়টা একটু দিয়ে নেই। উনি আমার খালামণির মেয়ে ঈশিতা জামান। আমি যখন এই বাড়িতে ছিলাম তখন খালামণিরা আমেরিকায় ছিলেন। কখন দেশে এসেছেন কে জানে। যাই হোক, বাদ দিন, আমরা সামনে এগোই। আরও বলো আম্মু। এই আরও, এই যে ওর নাম রাজ, 2 মাস আমাদের বাড়িতে থাকবে। ওকে ওর ঘরটা দেখিয়ে দিয়ে আয়। আরও আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। বুঝলাম না, আমি কি এলিয়েন নাকি? চলুন ভাইয়া। চলুন। দোতলায় একটা বিশাল রুমে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। এটাই আপনার রুম, থাকুন, আমি গেলাম। আচ্ছা, রুমটা ঘুরে দেখতে লাগলাম। রুমটা আমার না বড় ইচ্ছা হচ্ছিল নিজের রুমটায় যাওয়ার, কিন্তু সেটা তো সম্ভব না। বসে বসে এসব ভাবছি, তখনই মা আসলেন আমার রুমে। বাবা আসবো? আসুন আসুন, জিজ্ঞেস করার কি আছে? তুমি তো এখানে একাই থাকবে, তাই না? জি। ঠিক আছে বাবা, তাহলে তুমি আর ভাড়াটিয়া হয়ে থাকার দরকার নেই, আমাদের সাথেই থাকবে, কেমন? না কেন বাবা? না, আমি খেতে পারবো না। আপনার কাছে কয়েকটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমার এই রুমে যেন কেউ প্রবেশ না করে, এই বিষয়টা আপনি সবাইকে জানাই দিবেন।
আর আমি শুধু এই বাড়িতে থাকবই। আমার খাওয়া নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে আসবো। কিন্তু কেন বাবা? এত কিছু বলতে পারবো না, আপনি আমার কথাটা সবাইকে বলে দিবেন। আচ্ছা বাবা। উনি কথাটা মনটা খারাপ করে বললেন। আমারও ভিতরটা ছিঁড়ে যাচ্ছিল কথাটা বলতে, কিন্তু বাধ্য হয়ে বলছি। এত সহজে আমার পরিচয় দেওয়া যাবে না, আর মিশন শেষ হওয়ার আগে তো কোনোভাবেই কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না। যেহেতু এই বাড়ির খাবার খাবো বলে দিয়েছি, তাই ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম, কারণ প্রচুর খিদে পেয়েছে। পাশে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। ক্রিং ক্রিং ক্রিং, ফোনটা বেজে উঠল। হ্যালো, ইয়েস স্যার, ইউ জাস্ট ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ দ্যাট অল সিচুয়েশন। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিয়ে বাইকে বসতে যাব, তখনই দেখি আমার বাইকটা নেই। ও মা, আমার বাইক কোথায় গেল? আজব তো। বাইক খুঁজছেন? মেয়েলি কণ্ঠ। তাকিয়ে দেখি এ তো ইসি, কিন্তু ও এইখানে কি করছে? আর আমি বাইক খুঁজছি, তাই বা জানলো কিভাবে? মনে হয় অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়েছিল, কিন্তু আমি আসার সময় তো ও ছিল না। আমার ভাবনার মাঝেই আবার ধমক দিয়ে বলল, হা করে কি ভাবছেন? আপনার বাইক পুলিশের ভ্যানে করে নিয়ে গেছে। কি? আমার বাইক কেন পুলিশ নেবে? আমায় কেন জিজ্ঞেস করছেন? সেটা থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করুন। যত সব। আমি ক্যাবলাকান্তের মতো এখানে দাঁড়িয়ে আছি আর হা করে ওকে দেখছি। আহা, কি মায়াবী একটা মেয়ে, যেন আসমানের পরী, কিন্তু ব্যবহার শাকচুন্নির থেকেও বাজে। ভাবতে ভাবতে হঠাৎ ঘোর কাটল সামনে দিয়ে যাওয়া একটা গাড়ির হর্নের শব্দে। হঠাৎই মনে হলো আমার বাইকটার কথা, তাই একা রিক্সা ডেকে বললাম, এই মামা যাবেন থানায়? আচ্ছা চলেন। আমাদের যাদের সামর্থ্য আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই রিক্সা অটো ড্রাইভাররা 10-20 টাকা বেশি দাবি করলে তাদের সাথে বাজে ব্যবহার করবেন না, কারণ তারা আমার আপনার মতো 10তলা বাড়ি বানাতে চায় না, দুবেলা পেট পুড়ে খেতে চায়। থানার সামনে গাড়ি থামতেই নেমে ভাড়াটা মিটিয়ে থানার ভিতরে ঢুকে গেলাম। অচি সাহেব কোথায়? বুঝলাম, কথা বাড়িয়ে লাভ নেই, এতে আমারই সমস্যা হতে পারে, তাই পকেটে কিছু গুজে দিয়ে বাইকটা নিয়ে চলে এলাম। পুলিশের ঝামেলা পেরিয়ে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, তাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কাল থেকে কাজে লেগে পড়ব। দাঁড়াও। চেয়ে দেখলাম একজন ভদ্রলোক সোফায় বসে আছেন, সাথে একটি ছেলে। বুঝতে বাকি নেই উনি আমার বাবা। তুমি নিশ্চয় রাজ? জি। আমি আফজাল আল ইমরান, এই বাড়ির মালিক। মিজান তার মানে তোমার জন্য 2 মাসের একটা ঘর চেয়েছে? জি। তুমি আমায় আঙ্কেল বলতে পারো, ভয় পাবার কিছু নেই, আমি তোমার বাবার মতোই। কথাটা শুনে কলিজাটা কেমন যেন করে উঠল। হবে নাই বা কেন, নিজের বাবা বলছে, উনি নাকি আমার বাবার মতো। যাই হোক, এসব ভেবে তো লাভ নেই, আমাকে আমার লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না, কিছুতেই আমি দুর্বল হব না। এই হলো আমার ছেলে, ভাইয়ার দিকে আঙুল দেখিয়ে। আশরাফ আল ইমরান। ওয়ালাইকুম আসসালাম। একটা ফোন আসায় বেরিয়ে চলে গেল। তারাজ, আমি শুনলাম তুমি নাকি তোমার আন্টিকে কিছু শর্তের কথা বলেছ। না আঙ্কেল, মানে? আসলে আঙ্কেল ওইগুলো আমার শর্ত নয়, অনুরোধ। কিন্তু কেন? এখন আমি কিচ্ছু বলতে পারবো না, যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে বলে দিতে পারেন। ওকে, শান্ত হও। মিজান আমার কাছে রিকোয়েস্ট করেছে, তা তো আমি ফেলতে পারিনি, তাই তুমি এইখানে নিজের বাড়ির মতো থাকতে পারো। ধন্যবাদ বলেই চলে এলাম, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আমার মিথ্যে বলতে ভালো লাগছে না মোটেও। নিজের ল্যাপটপটা অন করে কিছু মেইল দেখতে লাগলাম। এর মধ্যে কে যেন বাইরে থেকে দরজায় নক করছে, শুনে ঘাবড়ে গেলাম, কারণ কাঠটা আর কিছু সরঞ্জামও এখনও রুমে এলোমেলো হয়ে আছে। তাড়াতাড়ি এইগুলো গুছিয়ে জিজ্ঞেস করলাম, কে? ভাইয়া আমি। বুঝতে পারলাম আমার কলিজার বোনটি, কিন্তু এত কাছে থেকে ওকে আদর করতে পারছি না, জড়িয়ে ধরে কান্না করতে ইচ্ছে হচ্ছে, তাও পারছি না। ভাইয়া। ওর ডাকে ঘোর কাটলো। দরজা খুলে দেখি আরও কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি করেন রুমের ভেতর? কখন থেকে ডাকছি। তুমি নিশ্চয়ই জানো আগামী 2 মাস এই রুমটা আমার, আর এইখানে কারো প্রবেশ নিষেধ। জানি বলেই এসেছি। এই রুমে আমার কিছু জিনিসপত্র আছে, ওইগুলো নেব। ওকে নিয়ে যাও, ও
ওর নিজের জিনিসপত্রগুলোকে নিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ বোনটাকে দেখলাম মন ভরে। তারপর রাতে খাবার জন্য ওই রেস্টুরেন্টে গেলাম। যদিও মিস্টার অ্যান্ড মিসেস আল রিকোয়েস্ট করেছেন ওদের সাথে খাওয়ার জন্য, আমি খাইনি, একটা ইগো কাজ করছে। পরের দিন সকালে আমি কিছু কাগজপত্র গুছিয়ে নিয়ে রওনা দিলাম ইন্টারভিউ দিতে একটা কোম্পানির পোস্টে, এবং টিকেও চাই। আমার মতো ছেলেকে দেখলে কোনো কোম্পানি চাকরি দেবে না। যেমন দেখতে তেমন সব কাগজপত্র একদম খাপে খাপ। এ যেন পূর্ব পরিকল্পনা। হ্যাঁ তাই তো, তবে এটা শুধু আপনারা জানেন, অন্য কাউকে বলবেন না। কিন্তু আমি এই অফিসে কাজ করতে লাগলাম এবং খুব অল্প দিনেই বসের খুব প্রিয় হয়ে উঠলাম। কিন্তু এই অফিসের আসল বসটা কে তা আজও জানতে পারিনি, কারণ আমি যাকে বস বলছি উনি আসলে ম্যানেজার। বস নাকি অফিসে আসেন না, আড়ালে থেকে কাজ করান। কিন্তু আমার তো বসকেই দরকার, আমার টার্গেট তো উনি। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল। আমি আমার মিশন অনুযায়ী কাজ করতে লাগলাম। মিশন অনেক জটিল, যেটার ফুল ডিটেলস গল্পে দিতে গেলে গল্পই এলোপাতাড়ি হয়ে যায়। এই 1 মাসে আমি অনেক তথ্য ইনফরমেশন বের করেছি, যেগুলো আমার মিশনে কাজে লাগে। কিন্তু কোনোভাবেই অফিসের বসের কাছ অবধি আমি পৌঁছাতে পারছি না। এমনকি জানতে পর্যন্ত পারিনি বসের নামটা কি, যিনি আমার বস অর্থাৎ ম্যানেজার, উনি নিজেও নাকি বসকে চিনে না। কি মুশকিল বলুন তো। আজ অফিস থেকে বাড়িতে ফিরেই দেখি বাড়িতে মেহমান। ড্রয়িং রুমে বাবা মা ভাইয়া ওনাদের সাথে কথা বলছে, আপ্যায়ন করছেন। মেহমানদের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা, আর আমার বয়সী একটা সুদর্শন ছেলে বসে আছে। দেখে বোঝাই যাচ্ছে বিয়ের সম্বন্ধ নিয়ে কথা চলছে। তারপরই আমার মনে হয়, আরে আমার বোনের বিয়ের কথা তো মনে হয় ওনারাই এসেছেন, তাই পাশ কাটিয়ে উপরে চলে যাচ্ছিলাম। বাবা আমাকে কাছে ডাকলেন। রাজ, এদিকে আসো। এই হলো রাজ, আমাদের বাড়িতে 2 মাসের জন্য একটা কাজে এসেছে। আমি ওনাদের সাথে কৌশল বিনিময় করে চলে আসছি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখতে পেলাম যেন আসমান থেকে কোনো পরী নেমে আসছে আমার রাজকন্যা বোনটার সাথেই, আর অন্য পাশে ভাবি। কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে চলে আসলাম আর বসে বসে ভাবছি, মানুষ তো এসেছে আমার বোনের হবু শ্বশুর বাড়ি থেকে, তাহলে ওর এইভাবে সাজার কাছে কি আছে? ধুর চাই, আমি এসব কেন ভাবছি? ওই মেয়ের ইচ্ছে হয়েছে তাই সেজেছে, তাতে আমার কি? তবে ও কিন্তু বেশি সাজেনি, আমার চোখেই হয়তো এমন লেগেছে। ভাবতে ভাবতেই বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে নামলাম খাবার খাওয়ার জন্য। বাইরে যাব তখন। রাজ শোনো। জি বলুন। বলছিলাম কি, আজকে বাইরে যাওয়ার দরকার নেই, মেহমান আছে। আজকের দিনটা একসাথেই খাই, বাড়ির সবাই একসাথে খাই, অথচ তুমি একা একটা ছেলে বাইরে খাও। আমাদের খারাপ লাগে বাবা। নিজের বাবার মুখে কথাগুলো শুনে চোখে পানি চিকচিক করতে লাগলো। নিজের আপন ছেলের খোঁজ নিল না, এত বছর হয়ে গেল, অথচ অচেনা একটা ছেলের জন্য কত দরদ। আচ্ছা ঠিক আছে, তাহলে টেবিলে বসো। সবার সাথে খেতে বসছি, কিন্তু ইসি আসেনি। তাই ভাবি ইসিকে ডাকতে গেলেন আর দুজন ফিরে এলেন। তবে খাবার টেবিলে আমায় দেখে কিছুটা চমকে গেল, কিন্তু মেহমান থাকায় তেমন একটা রিয়াকশন দেখতে পেলাম না। খাওয়ার সময় সবাই টুকটাক কথা বলেছে, যেগুলো আমি শুধু চুপচাপ শুনেছি, কিছু বলিনি। কথাবার্তা শুনে বুঝতে পারলাম আমার বোনের হবু শ্বশুর মশাই রৌফ চৌধুরী বাবার মতোই একজন বিশিষ্ট ব্যবসায়ী, আর রোহান হবু বর ওনার একমাত্র ছেলে। খাবার শেষ করে উঠে যাচ্ছি, তখনই ফোনটা বেজে উঠে তাড়াহুড়ায় উঠতে গিয়ে ইসির সাথে ধাক্কা লেগে যায়। দুজন একসাথে উঠতে গিয়ে কাকতালীয়ভাবে ঘটে যায় ঘটনা। আমি কিন্তু ইচ্ছে করে দেইনি। ধাক্কার টাল সামলাতে না পেরে ইসি কিছুটা ঝুঁকে যায়, তবে পরে নি স্ট্রং বডি বলে কথা, কিন্তু পায়ে কিছুটা আঘাত পাই। আমি সেখান থেকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোনটা হাতে সোজা রুমে ঢুকে যাই, আর সবাই আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হ্যালো স্যার, আমি সব ম্যানেজ করে রেখেছি, আপনি ওদের কাল ঠিক সময়ে পাঠিয়ে দিবেন। এদিকে সব ঠিক আছে, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি স্যার, চিন্তা করবেন না। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ফোনটা ছিল আমার সিনিয়রের, যিনি আমায় এই মিশনের দায়িত্ব নিয়েছেন।
আগামীকাল আরও কয়েকজন যোগ হবে আমার সাথে, সেটা না হয় কালই দেখা যাবে। আমি ল্যাপটপে কাজ করছি, হঠাৎ মনে হলো ইসির পায়ে তখন চোট পেয়েছিল। কাজটা আমি ঠিক করিনি, তাকে সরি বলা দরকার, কিন্তু কিভাবে? আমি তো কারোর প্রতি দুর্বল হওয়া চলবে না। অনেক ভেবে একটা রাস্তা পেলাম। ইসি যেই রুমে থাকে সেই রুমটা থেকে বাড়ির পিছন দিকটা স্পষ্ট, আর সেখানে একটা জানালাও আছে। তাই একটা চিরকুটে সুন্দর করে সরি লিখে পাঠিয়ে দেই। যেই ভাবা সেই কাজ। কাগজটা যখন বিছানায় পড়ছিল ইসি রুমে ছিল না। পরে এসে দেখতে পাই চিরকুট আবার লেখা সরি, ব্যাপারটা কি? কি হতে পারে? আর সরি বা বলবে কেন? ওয়েট, রাজ নয় তো? তখন খাওয়ার টেবিলের সামনে ঘটনার জন্য হয়তো সরি বলছে হবে, হয়তো। দূর, কি সব ভাবছি। ওই ছেলে আর সরি, প্রশ্নেই আসে না। তবে এটা কিসের ইঙ্গিত? কাগজ ছুঁড়ে দিয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। অনেকক্ষণ চেষ্টা করেও কাজে মন বসাতে পারছি না। বারবার ভাবছি চাচ্চু আর ছোটো মা তো আসেনি, তাহলে ইসি এখানে কি করে? ও তো আমি বাড়ি থেকে বের হওয়ার 1 বছর আগে আমেরিকা চলে গেছিল। কখন ফিরল? আর করেই বা কি? গত 1 মাসে আমি কাজে এতটাই ডুবেছিলাম, অন্য কাউকে নিয়ে ভাবিনি। তবে এখন ইসি আমায় ভাবাচ্ছে। জানতে হবে ও কি করে। ছোটবেলায় ইসি আর আমার খুব ভাবছিল, সবসময় একসাথে ছিলাম আমরা। খালু অফিসের কাজে সেখানে সেটেল হয়ে যায় আর খালামণিকেও নিয়ে যায়, কিন্তু ইসিকে নিতে পারিনি ওনারা। এত ছোট্ট ইসি কান্না করে বাড়ি গরম করে দিয়েছিল। আমাদের ছেড়ে যাবে না, কিন্তু এর 2 বছর পর ঠিকই জোর করে নিয়ে যাওয়া হয়। আর ও চলে যাওয়ায় আমি আরও একা হয়ে পড়ি। এর সাথে যোগ হয় ভাইয়ার অত্যাচার আর বাবা মায়ের অবহেলা। আচ্ছা, ইসিকে একবারও জানতে চেয়েছিল দেশে ফিরে আবিদ কোথায়, খুঁজেছিল আমি কোথায়? এসব ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে যায় টের পাইনি। সকালের মিষ্টি রোদের আলো চোখে পড়ায় ঘুমটা ভেঙে যায়। আজ মনে হয় বেশি ঘুমিয়েছি, রাতে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি, তাই অ্যালার্মের কথা মাথায় আসেনি। জলদি উঠে চট করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাই কাজে। বাইকে থাকা অবস্থায় ফোন বাজে। হ্যালো স্যার, অপেক্ষা করতে বলুন, আমার আর 2 মিনিট লাগবে। গেটের সামনে বাইকটা থামিয়ে দেখলাম 4টে ছেলে দাঁড়িয়ে আছে। এক একজন দেখতে মাশাল্লাহ। আমায় দেখেই তারা সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম। তবে আমার সাথে এখানে কথা বললে সন্দেহ করবে লোকে। তোমরা বিল্ডিংয়ের পেছনে যাও, ইন্টারভিউ দেওয়ার এখনও অনেক সময় বাকি। ওকে স্যার। আমি বাইকটা পার্ক করেই পিছনের দিকে চলে গেলাম। ওরা আবার স্যালুট জানালো। স্যার, আমার নাম রাতুল। আমি আয়াশ। আমি অগ্নি। তোমরা সবাই সেম পোস্টে তো? ইয়েস স্যার। গুড। তবে এখানে আমাকে তোমরা স্যার করবে না, নাম নিয়ে ডাকবে, কারণ অনেক রিকোয়েস্ট করে গ্রামের ছোটবেলার বন্ধু এসব বলে চাকরি ম্যানেজ করেছি। তাই এমন কিছু করবে না যেন কারো ঘুণাক্ষরেও বিন্দু মাত্র সন্দেহ হয়। এস স্যার, আমি রাজ, আমাকে রাজ বলেই ডাকবে, এবং অফিসে ফর্মালিটি মেনটেন করার সময় স্যার বলবে, এমনভাবে যেন ইতস্তত বোধ হচ্ছে। গট ইট? ওকে। যাও সবাই, আমি আসছি। স্যারকে ফোন দিয়ে কনফার্ম করে দিয়ে সেই অফিসের গেইটে পা বাড়ালাম। অমনি চোখ পড়ে গেটের বাইরের দিকে। একজন অফিসে ঢুকছে গেট দিয়ে, যাকে দেখে আমি অবাকের চরম সীমায়। ইসি, কিন্তু ও এই অফিসে কি করছে? আমার পিছু নিল নাকি? আমার এসব ভাবনার ছেদ পড়ল কারো ডাকে। অফিসে কিছু নিয়ে একটা শোরগোল লেগেছে। দৌড়ে সেখানে গিয়ে দেখি দুজন স্টাফ নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক করছে, আর সেটা নিয়েই ঝামেলা হলো। যাই হোক, আমার এখন ইসিকে খুঁজতে হবে, জানতে হবে ও এখানে কেন এসেছে। এর মধ্যে ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে। যেহেতু ম্যানেজারকে আগে থেকেই ম্যানেজ করা, তাই আমার টিম মেম্বার নিয়ে ভাবনার কোনো চিন্তা নেই। আমার মাথায় এখন ইসি। ও তেরি, মিস ইশিতা জামান এই কোম্পানিতে জব করতে এসেছে। ডালমে কুচ কালা হ্যায়। আমার মিশন এখন দুটো। এক, আগেরটা তো জানেনি, আর এখন এই ইসির রহস্য উদ্ধার। স্যার, আসবো? রাজ, আরে এসো এসো, বসো। তোমার যেই বন্ধুদের জন্য রিয়েকশন করেছে তাদের চাকরি পাক্কা, যাও মিষ্টি মুখ করাও সবাইকে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভাবতেও পারবেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। আরে কি বলো তুমি?
আবদার করেছে আর আমি রাখবো না? গত 1 মাসে তুমি আমার কম উপকার তো করোনি ইয়াং ম্যান। এটা আমার কর্তব্য স্যার। অলরাইট, আমি তাহলে আসি স্যার। যাও। আমি চলে এসেছি আমার ডিস্কে। এমনি ফোনটা বেজে ওঠে আর খুশির খবরটা স্যারকে জানিয়ে দিলাম। স্যার অনেকটা নিশ্চিত হলেন। আজকে ওদের নিয়ে প্ল্যান করে কাজ বুঝিয়ে দিতে হবে। বসকে বলে অফিস থেকে বেরিয়ে গেলাম। ওদের 4 জনকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এলাম এবং সবাই মিলে দুপুরের খাবার খেয়ে আমাদের ফিক্সড করে রাখা রুমে চলে গেলাম এবং ওই কোম্পানির ম্যাপ বের করে ওদের সবটা বুঝিয়ে দিলাম। সব খুঁটিনাটি দেখাতে লাগলাম। স্যার, এটা মারাত্মক বুদ্ধি খাটিয়ে কোম্পানি দাঁড় করিয়ে রেখেছে। আমাদের প্ল্যানও মারাত্মক করতে হবে। ঠিক ধরেছ। আমাদের কাজ অতি সাবধানে করতে হবে। এর মাস্টারমাইন্ড কিন্তু সেই ধরিবাজ বলে মনে হচ্ছে স্যার। হ্যাঁ, আমার মনে হয় লোকটা আমাদের পরিচিত। সাধারণ মানুষের মুখোশের আড়ালে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তোমরা প্ল্যান অনুযায়ী কাজ করবে এবং খুব সাবধান। ওকে স্যার। সবাই একসাথে ওদের বিদায় দিয়ে বাসায় চলে এলাম। আজকে অনেকটা হালকা লাগছে। ওদের কাজ বুঝিয়ে দিলাম, তবে ভয়ও হচ্ছে। একা কাজ অনেকটা বেটার, যদিও চাপ বেশি পড়ে। এখন ভাবনা ইসি ও কেন এত ছোট পোস্টে চাকরি করছে। আবার ফোন চলে এলো। সিনিয়র ছাড়া কেউ না। হ্যালো স্যার। আদিব, তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। বলুন স্যার। তুমি তো জানো এই কেসটা নিয়ে আগে অনেক টিম চেষ্টা চালিয়েছে এবং এর আগে যত পুলিশ অফিসার এই কেস নিয়ে মাথা ঘামিয়েছে সে কোনো না কোনোভাবে খুন হয়েছে। হ্যাঁ স্যার, আমি সব জেনেই এখানে এসেছি। তবে আসল কথা হলো তোমরা ওইখানে সাবধানে থেকো, কারণ সিআইডি ডিপার্টমেন্টের একটা স্পেশাল টিম এর উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমি চাই কেসটা আমরা কমপ্লিট করব। চিন্তা করবেন না স্যার, কেসটা আমরা ক্লোজ করব ইনশাল্লাহ। আমার সম্পূর্ণ ভরসা আছে তোমার উপর। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। বেস্ট অফ লাক। ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে ল্যাপটপে নিজের কাজ করছি, ঠিক তখনই শুনতে পেলাম কলিং বেলটা বাজছে। অনেকক্ষণ থেকে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। তখনই মনে হলো বাড়িতে ঢোকার সময় দারোয়ান কাকা চাবি দিয়ে বলল বাড়িতে কেউ নেই। বাধ্য হয়ে উঠে গেলাম। ইসি এসেছে। আমায় দেখে ভ্রুকুচকে তাকিয়ে ভেতরে চলে গেল। যাই হোক, উপরে যাচ্ছি, আবার মনে পড়ল ওর ব্যাপারে জানা দরকার। তাই পিছু নিলাম ওর রুমের দিকে। ও ভিতরে ঢুকে দরজা আটকে দিল, তবে বাইরে থেকে কিছু কিছু কথা আমার কানে এসেছে। ফোনে কথা বলছে, কাউকে স্যার স্যার বলছে। ওকে স্যার, ইয়েস স্যার, ডোন্ট ওয়ারি স্যার, এসবও। মাই গুডনেস, তার মানে ইসি পুলিশ অফিসার আর এর জন্যই ওই অফিসে চাকরি নেওয়া। তবে সন্দেহের বশে ভেবে নেওয়া উচিত হবে না, ব্যাপারটা আরও খোলাসা করে জানতে হবে আমায়। মনে হলো ও দরজার দিকে আসছে, তাই কেটে পড়লাম। রুমে বসে আছি, একটা হিসেব কিছুতেই মিলাতে পারছি না। আমার ভাবনাটা আদৌ ঠিক? যেই পুলিশ অফিসারদের টিম এই কেসের দায়িত্ব নিয়ে এসেছে, ইসি কি তাদেরই একজন, নাকি আমার ভাবনাটা ভুল? কিন্তু ভুল হতে যাবে কেন? ইশিতা জামান আমেরিকা, লন্ডন সহ অনেক দেশেই যার বাবার বিজনেস ছড়িয়ে ছিটিয়ে, তার একমাত্র মেয়ে তো উদ্দেশ্য ছাড়া ওই কোম্পানিতে জব করবে না। আর যদিও সত্যি একজন পুলিশ অফিসার হয়ে থাকে, তাহলে কেন বাড়ির সবাই এটা জানে না? আর ও দেশে আসলো কবে? ধুর, কিচ্ছু বুঝতে পারছি না। এখন দুটো দিক একসাথে হ্যান্ডেল করতে হবে। ক্রিং ক্রিং। হ্যালো। হ্যালো স্যার, আমি অগ্নি বলছি। হ্যাঁ বলো অগ্নি। স্যার, আপনি এই মুহূর্তে কারখানায় আসুন স্যার। ওকে, আমি এক্ষুনি আসছি, তোমরা ওইখানেই থাকো। ফোনটা কেটে দিয়ে রিভলভারটা গুজে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। পিছন থেকে কেউ একজন ডাকছে মনে হলো। ঘুরে দেখি আরও ডেকেছে। এই যে ভাইয়া, আপনি বেরোবেন? হ্যাঁ। তাহলে প্লিজ ফেরার সময় এই জিনিসগুলো নিয়ে আসবেন, কেমন? বলে একটা কাগজ ধরিয়ে দিল। আমি কাগজটা পকেটে গুজে বেরিয়ে গেছি। ভুলেও দেখিনি তাতে কি লেখা আছে। 10 মিনিটের মধ্যে কারখানার সামনে চলে এসেছে, তবে বাইকটা দূরে দাঁড় করানো। আমাকে দেখে রাতুল হাতের ইশারায় বোঝালো ওরা ওইখানে আছে। আমি খুব সাবধানে ওদের কাছে গেলাম
গিয়ে দেখি রাতুল আর অগ্নি দাঁড়িয়ে আছে। তোমরা দুজন এখানে কেন এসেছো? আর বাকিরা কোথায়? স্যার, আমরা এসেছিলাম জায়গাটা একটু চোখ বোলাতে। এসে দেখি এখানটায় দুইটা লোক দাঁড়িয়ে কি যেন বলা বলি করছে, কিন্তু হঠাৎ করেই লোক দুইটা ভ্যানিশ হয়ে যায়। তারপর থেকে আমরা অনেকক্ষণ থেকে আড়ালে আড়ালে পুরোটা জায়গা তল্লাশি করে দেখলাম, কেউ নেই। হ্যাঁ স্যার, লোকগুলো গেটের সামনে দিয়ে আসেনি। আর আমরা তল্লাশি করেও দেখলাম এইখানে কোনো গোপন রাস্তাও পাইনি। আছে আছে, একটা রাস্তা তো আছেই, যেটা আমাদের খালি চোখে ধরা পড়ছে না। এক কাজ করো, জায়গাটা ভালো করে আরেকবার ঘুরে দেখো। ওরা তাই করলো, কিন্তু তেমন সন্দেহজনক কিছুই নেই। তাই ওদের বিদায় দিয়ে আমি বাড়ি ফিরব। তখনই মনে হলো আরুর দেওয়া কাগজটার কথা। পকেট থেকে কাগজটা হাতে নিয়ে দেখি কিছু চকলেট আর আইসক্রিমের নাম লেখা, যেগুলো আরুর খুব পছন্দের। কাগজটা দেখে মুচকি একটা হাসি দিয়ে দোকান থেকে সব কিছু নিয়ে নিলাম। বাসার দিকে যাব, তখনই দেখি বাড়ির গেট দিয়ে কেউ একজন বেরোচ্ছে। কি ব্যাপার এখন? গাড়ি থেকে কে বাইরে যাচ্ছে? আর বাড়ির গাড়িও তো নিল না। দেখতে হচ্ছে ব্যাপারটা। তাই আইসক্রিম আর চকলেটগুলো বাড়ির কাজের লোককে দিয়ে বললাম আরুর কাছে পৌঁছে দেওয়ার জন্য। অবাক চেয়ে দেখি রহিম কাকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি এলিয়েন? যাক, এত ভেবে কাজ নেই, ওইদিকে পাখি ফুরুত হয়ে যাবে। আমি মেয়েটার পিছু নিয়ে ওকে অনুসরণ করে চলেছি। বুঝতে আমার বাকি নেই যে এইটা ইসি। তবে যাচ্ছে কোথায়? কিছু দূর গিয়ে ও একটা কালো গাড়িতে উঠে গেল, আর আমি ওইখানেই দাঁড়িয়ে আছি। ঠিক পরক্ষণেই মনে হলো ও আমার মতোই ডিউটিতে আছে, আর একই, তার মানে ও এখন ওই অফিসে যেতে পারে বলেই দৌড়াতে শুরু করলাম। আমি গিয়ে দেখি অফিসের সামনে থেকে একটা গাড়ি চলে গেল। তার মানে আমার সন্দেহ ঠিক। তাই লুকিয়ে লুকিয়ে আমিও ঢুকে গেলাম, কিন্তু ইসিকে কোথাও পেলাম না। কোথায় গেল মেয়েটা? অনেক খুঁজেও কোথাও না পেয়ে বেরিয়ে এসেছি। অবাক কাণ্ড, আমি বাড়িতে ঢুকে দেখি ইসি বসে আছে, সবার সাথে হাসাহাসি করছে আর কথা বলছে। কখন এলো ও বাড়িতে আর কিভাবে? আমাকে ঢুকতে দেখে মিস্টার আফজাল আল ইমরান, মানে বাবা, ডাক দিল। রাজ, জি। তোমায় কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলুন। বাসায় সবাই এখানে উপস্থিত, এর মধ্যে বাবা আমাকে কি বলতে চায় বুঝতে পারছি না। কোনো কিছু আবার টের পেয়ে গেল না তো? শোনো রাজ, তুমি আমাদের এই বাড়িতে থাকো, কিন্তু তুমি কি করো কিছুই আমরা জানি না। তুমি বলো না, তাই আমরা জানতে চাই। রাজ ধরো, শোনো রাজ, ধরো, শোনো রাজ, তুমি আমাদের এই বাড়িতেই থাকো, কিন্তু তুমি কি করো কিছুই আমরা জানি না। তুমি বলো না, তাই আমরাও জানতে চাই না। তবে আমরা মনে করি তুমি খারাপ কিছু করো না, সেই ভরসা আছে, কারণ মিজান কোনো ভুল মানুষের জন্য আবদার করবে না। ভরসা রাখতে পারেন? তবে আসল কথাটাই বলা হয়নি এখনো। জি বলুন। আর 15 দিন বাদে আমার একমাত্র মেয়ে আরিশার বিয়ে। আমি চাই এই বিয়েতে তুমি আমাদের সাথে থাকো, হাতে হাতে একটু কাজের সহায়তা করবে। আমি এখানে একটা কাজে এসেছি। আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাজ। আশা করি বুঝতে পারছেন। কথাটা বলেই নিজের রুমের দিকে চলে আসছি। সবাই কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমার এমন ব্যবহারটা তারা আশা করেনি। নিজের রুমে বসে আছি, মাথাতে কিছুতেই আসছে না ইসির ব্যাপারটা। ভাবতে পারছি না কিছুই। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আজ আর বাইরে যেতে ইচ্ছে হচ্ছে না, তাই না খেয়েই শুয়ে পড়ি। খুব ইচ্ছে হচ্ছে সবার সাথে গিয়ে ডিনার করতে, কিন্তু না, এটা সম্ভব না। তবে এখন দেখি বাড়িটা কেমন বদলে গেছে। আগে বাবা মা দুজনেই এত ব্যস্ত ছিল যে তাদের যে সন্তান আছে, সংসার আছে, সেদিকে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তবে এখন অনেকটাই পরিবর্তন এসেছে সবার মাঝে। তবে এত কিছুর মাঝেও একটা চাপা কষ্ট বারবার অনুভূত হয় যে তারা তাদের ছোট ছেলেকে ভুলেই গেছে। এসব ভাবতে ভাবতে চোখ লেগে যায়, কখন টের পাইনি। হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘড়িতে তাকিয়ে দেখি 3:30 বাজে। তাই উঠে চলে গেলাম ওয়াশরুমে। সেখান থেকে অজু করে এসে তাহাজ্জুদের সালাত
আদায় করে উঠে বসলাম। এখনও ফজরের আজান দেয়নি, তবে এই দিল বলে তাই অপেক্ষা করলাম ফজর নামাজ পড়ে একেবারে ওঠাটাই বেস্ট। নামাজ শেষে নিজের ল্যাপটপটা নিয়ে কাজ করছি, তবে খিদে পেয়েছে প্রচুর। এত সকালে তো কোথাও কোনো দোকানপাট খোলা থাকবে বলে মনে হয় না, তবুও গিয়ে দেখি পাওয়া যায় কি না। আর যাই হোক, এত খিদে নিয়ে কাজে মনোযোগ দিতে পারছি না, কিন্তু বেরিয়ে ভালোই করেছি, না হলে দেখতে পেতাম না একটা পরীকে। সদর দরজা দিয়ে বেরিয়ে বাইরের দিকে যাওয়ার সময় পিছনে তাকাতেই চোখ যায় ইসির বেলকনির দিকে। খুব সুন্দর লাগছে ওকে দেখতে, একদম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ডুবে গেল যেন আমার চোখ। সকাল সকাল মেয়েরা আর যাই হোক মেকআপ করে না, আর তখনই তাদের আসল রূপটা চোখে পড়ার মতো অবস্থা হয়। তবে ভাবছি এত সকালে ও ঘুম থেকে উঠে গেল, কারণ কি? পরক্ষণেই মনে পড়ল ও তো আমার মতোই একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ, উঠবে নাই বা কেন? চোখের ঘুম হারাম করে রেখেছে এই কেস প্রত্যেকটা আইনের সদস্যকে। হাঁটতে হাঁটতে সামনে একটা টং দোকান দেখতে পেলাম, যাক ভাগ্যটা হলো ভালোই আমার। সেখান থেকে হালকা নাস্তা খেয়ে বাইরে এলোমেলোভাবে হাঁটছি, মাথায় চিন্তা একটাই, কে হতে পারে ওই লোকটা? এত নিখুঁতভাবে কি করে নিজেকে আড়াল করে রেখেছে? গত 1.5 মাসে একটা বিষয়ে কনফার্ম হয়ে গেছি যে দেশের সবচেয়ে বড় স্মাগলার হলো এই বস। এই কোম্পানির আড়ালে সে তার আসল মুখোশ রয়েছে। কিন্তু কে সে? কে? মনে হলো ফোন বাজছে। আরে সত্যি তো বাজতেছে রে ভাই। হ্যালো, হোয়াট? ওয়েট, আমি এক্ষুনি আসছি। ফোনটা ছিল নীরবের। ওরা কিছু একটা ক্লু পেয়েছে যার জন্য ফোন দিল। বাকিটা চলুন গিয়েই দেখি। আমি রুমে প্রবেশ করতে ওরা 4 জন উঠে দাঁড়ালো। কি পেয়েছো দেখাও। একটা ফাইল আমার দিকে এগিয়ে দিল রাতুল। ফাইলটাই চোখ বুলিয়ে দেখে, আমার মাথায় ঘুরতে শুরু করে। ও মাই গড, তার মানে ওরা এসব এত কমন একটা জায়গাতে রাখে? লোকটা অনেক চালাক স্যার। আমাদের ভাবনা চিন্তার বাইরে এর বুদ্ধি। তবে আর বেশি দিন এই বুদ্ধি চলতে দেওয়া যাবে না। অনেক হয়েছে। এখন থেকে আমাদের আরো সিরিয়াস হতে হবে, কারণ এই কেসটা সম্পূর্ণ উল্টো। ইয়েস স্যার। তোমরা কাজ চালিয়ে যাও। আমি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্ব পরিকল্পনা মতে কাজ চালাও। আর হ্যাঁ, সবাই টাইমলি অফিসে পৌঁছে যেও, মনে থাকে যেন। ওকে স্যার। বেরিয়ে বাসায় এসে নিজেও তৈরি হয়ে নিলাম অফিসের জন্য। আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি, তখনই শুনতে পেলাম বাইরে থেকে কেউ নক করছে। স্যার আসবো? পরিচিত কণ্ঠ। আসুন। আমায় দেখে কিছুটা চমকে গেল। ঠিক ধরেছেন, ইসি, আপনি এখানে কাজ করেন? তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? একদম না। ফাইলগুলো দেখে নিন, হয়ে গেলে সাবমিট করে দেব। আমি ফাইলগুলো নিয়ে একটু চোখ বুলালাম, আর চোখে চেয়ে দেখি ও অন্যদিকে মন দিয়ে রেখেছে। আমি ভাবছি কত নিখুঁত অভিনয় করে চলেছে, বলতে গেলে আমার থেকেও এক ধাপ এগিয়ে। এখন মনে হচ্ছে আমাদের প্রফেশন চেঞ্জ করে অভিনয় জগতে ঢুকে গেলে অল্প দিনেই ফেমাস হয়ে যেতে পারবো। এই যে নিন। কোনো সাড়া নেই। ও হ্যালো, কি ভাবছেন? আই এম সরি, খেয়াল করিনি। এত চরিত্র একসাথে প্লে করলে মনে থাকবেই বা কি করে? কি বললেন? কই না তো। থ্যাংক ইউ। আসছি। কথাটা বলেই চলে গেল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আচ্ছা, ওর কি আদিবের কথা মনে আছে, না কি বাকিদের মতো সেও ভুলে গেছে? কথাগুলো ভাবতেই চোখের কোণে পানি চিকচিক করে উঠল। স্যার আসবো? তাকিয়ে দেখি আয়াস দরজার সামনে দাঁড়িয়ে আছে, চেহারায় একটা চাঞ্চল্যের ভাব। এসো। স্যার একটা নিউজ আছে। বলো। স্যার আরসি। মানে? হ্যাঁ স্যার, এই আরসি এর মধ্যে কিছু একটা রহস্য আছে স্যার। এই আরসি এর সূত্র কোথায় পেলে? এমনি রুমের বাইরে অগ্নি নক করলো। এসো। স্যার মনে হচ্ছে কিছু একটা পেয়েছি। আমি আর আয়াস দুজনে উৎসুকভাবে তাকালাম কি পেয়েছে জানার জন্য। কি পেয়েছিস বল? হ্যাঁ বলো। অগ্নি একটা কাগজ এগিয়ে দেয় আমার সামনে, যা দেখে দুজনেই অবাক হয়ে যাই। অগ্নির এগিয়ে দেওয়া কাগজ আসলে কোনো কাগজ নয়, ওইটা একটা ছোট কার্ড যেখানে শুধুই লেখা আরসি। উপর পাশটা উল্টে লক্ষ্য করলাম হয়তো কোনো একটা ভিজিট
হয়তো কোনো একটা ডিজিট লেখা, কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না। 5 বা 3 হতে পারে বলে মনে হলো। স্যার, এখানেও তো সেম আরসি লেখা। কেন? আর কোথায় পেয়েছিস? আমি পাইনি, তবে শুনেছি ম্যানেজার আমাকে ডেকে নিয়ে কিছু ফাইল ধরিয়ে দিয়েছিল, সেগুলো কমপ্লিট করে নিয়ে যেতে বলা হয়। আমি যখন ফাইলগুলো চেক করে ফেরত দিতে যাই, তখন শুনি একটা কথা, ডোন্ট ওয়ারি বস, আরসি রাজ করবে। এটা বলার পরে উনি আমাকে দেখে ফেলেন, আর আমি তাই কথা বাড়াইনি। স্যার, আমার মনে হচ্ছে স্যার আরসি আমাদের সকল প্রশ্নের উত্তর। হতেও পারে, আবার নাও হতে পারে। স্যার, আমরা কি করে বুঝবো এই আরসি এটা আসলে কি? ভাবতে হবে, আগে এটা জানতে হবে আরসি এর পূর্ণরূপটা কি। কোনো বস্তু না মানুষ? তোমরা যাও, নিজেদের কাজ করো। আর হ্যাঁ আয়াস, তুমি একটু সাবধানে থেকো, কারণ ম্যানেজারের জানা মতে একমাত্র তুমি আরসি শব্দ শুনতে পেয়েছো। একটু বেশি সাবধান হতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। ওরা চলে গেলে আমি বসে রইলাম আমার চেয়ারে। মাথায় এখন চিন্তা একটাই, আরসি কি হতে পারে? এই আরসি এর মানে? কম্পিউটারটা অন করে গুগলে সার্চ করতে লাগলাম, কিন্তু রেজাল্ট 0। এমন কিছু পাইনি যা সন্দেহ করার মতো। এর মধ্যে অফিস টাইম শেষ হয়ে গেছে, সবাই অফিস ছেড়ে বেরিয়ে পড়ছে। তখন ম্যানেজার আমায় ডেকে পাঠালেন। স্যার আসবো? আর এসো এসো। জি স্যার। রাজ, একটা কথা বলার জন্য তোমায় ডেকেছি। আর সেটা হলো, আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি। আমার দায়িত্বটা তুমি কিছুদিন পালন করতে হবে। এই মুহূর্তে তোমার মতো বিশ্বাস তো কাউকে মনে হয় না আমার। আরে বাস, এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। কি ভাবছো রাজ, পারবে সামলাতে? আজ্ঞে স্যার, আপনার মতো হয়তো এত সুন্দর করে পারবো না, তবে চেষ্টা করব। মনে হচ্ছে আমার মুখ থেকে কথাগুলো শুনে বেশ খুশি হয়েছে। ধন্যবাদ তোমাকে রাজ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়ার কথা, কথাটা মনে মনে বললাম। এমন করে বলবেন না স্যার, এটা আমার ডিউটি। সত্যি তোমার মতো ছেলে হয় না। ওয়েল ডান, মন দিয়ে কাজ করতে থাকো। দোয়া করবেন স্যার। অবশ্যই। এখন তাহলে আসি স্যার। হ্যাঁ এসো। ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ। ম্যানেজার শহরের বাইরে থাকবে, এই সুযোগ। পুরো অফিস এখন আমার আন্ডারে কাজ করবে। সুযোগটা কাজে লাগাতে হবে আদিব। এই সুযোগ কাজে লাগাতে না পারলে তুই ব্যর্থ তোর ক্যারিয়ারে। অফিস থেকে সোজা বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ফোন দিলাম। রাতুল ধরল ফোন। হ্যালো স্যার। হ্যাঁ, বাকিরা কোথায়? রুমে আছে স্যার। ওকে, তাহলে তোমরা সবাই সন্ধ্যা 7:30-এ হোটেলে পৌঁছে যাবে, জরুরি কথা আছে। ওকে স্যার। রাখছি। ফোনটা কেটেই চেয়ারে বসতে যাব, হঠাৎ মনে হলো কেউ বাইরে থেকে আমার কথা শোনার চেষ্টা চালিয়েছে। উঠে গিয়ে দরজা খুলে দেখলাম কেউ নেই। হতে পারে মনের ভুল। যাই হোক, কাজে মন দেই। ল্যাপটপ নিয়ে বসে বসে আরসি দিয়ে হতে পারে এমন অনেক নাম একত্রে করেছি। হাজার হাজার নাম এখন। এইগুলো পরীক্ষা করে দেখতে হবে, কিন্তু তা একার পক্ষে সম্ভব না। তাই ইমেল করে সব অফিসে পাঠিয়ে দিই এবং বলি কালকের মধ্যে ফুল ডিটেলস চাই। সন্ধ্যে 7টা প্রায় বেজে গেছে, আমায় বেরোতে হবে বলেই বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়লাম। কেন জানি মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে, আর তাই রাস্তা বদলে ফেললাম। অগ্নিদের ফোন দিয়ে জানিয়ে দিলাম ওরা যেন পৌঁছে অপেক্ষা করে, আমার লেট হতে পারে। বাইকটা নিয়ে এলোপাতাড়ি কিছুক্ষণ ঘুরলাম। যে আমার পিছু নিয়েছিল সে বুঝে গেছে যে আমার পিছু ঘুরে লাভ নেই, তাই ছেড়ে দিয়েছে। আমিও এবার হোটেলের উদ্দেশ্যে বাইক নিয়ে ছুটলাম। তোমরা এসে গেছো, আমি দুঃখিত তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য। আপনি ঠিক আছেন? এটাই অনেক। আমাদের তো টেনশন হচ্ছিল আপনার কোনো বিপদ হলো কিনা তা ভেবে। না, বিপদ নয়, তবে হতে পারতো। আগে টের পেয়ে যাওয়ায় বেঁচে গেছি। তারপর ওদের পুরো ঘটনাটা বললাম। ছেলেগুলো বেশ ভালো, ওরা নিজেরা একসাথে কাজ করে, তাই বন্ধুই হয়ে গেছে সবাই। তবে এই কদিনে আমাকে অনেক আপন করে নিয়েছে। ওদের সাথে টুকটাক অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, সাথে এটাও জানিয়ে দিলাম ম্যানেজার আমার দায়িত্ব দিয়েছে। কথাটা শুনে ওরাও খুশি।
হ্যাঁ, এই তো মহাসুযোগ স্যার আমাদের জন্য। তবে সাবধান, এটা কোনো টোপও হতে পারে আমাদের পরখ করার জন্য, তাই এত তাড়াহুড়ো করা যাবে না। ওকে স্যার। ডিনার সবাই একসাথেই করলাম, তারপর ওদের বললাম বাসায় চলে যাওয়ার জন্য। ওরা 4 জন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠেছে, সেখানেই থাকে সবাই। বাসায় ঢুকছি, তখন একই সাথে ইসিও বাইরে থেকে ভিতরে ঢুকছে। আমায় দেখে আর চোখে তাকালো, যা আমার চোখ এড়ায়নি। জানে মন লাভ নেই আমার পিছু নেওয়া এত সোজা না। কথাটা মনে মনে বলেই নিজের অজান্তে একটা ডেভিল হাসি দিয়ে ভিতরে চলে এসেছি। আমি আমার রুমে এসে শুয়ে পড়েছি। শরীরটা খুব ক্লান্ত লাগছে আমার। কখন ঘুমে তলিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভেঙে যায় মাঝরাতে, তখন উঠেই ফ্রেশ হয়ে এসে কিছু হালকা শুকনো খাবার এনে রেখেছি, তা খেয়ে নিলাম। ল্যাপটপটা অন করেই দেখি অফিস থেকে সকল তথ্য ইমেল করে দিয়েছে। আমি সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। অনেক নাম আছে এখানে, বড় বড় বিজনেসম্যান, চাকরিজীবী, প্রশাসনের লোক, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট। আমার সন্দেহের 3 মন্ত্রী, ম্যাজিস্ট্রেট আর বিজনেসম্যানদের দিকে বারবার ইশারা করছে, কারণ পলিটিক্স কাকে বলে একমাত্র এরাই জানে। ধূর্ত আর কূটবুদ্ধি সম্পন্ন না হলে কোনোটাই করা হয়ে ওঠে না। নাম আর ডিটেলস দেখতে দেখতে হঠাৎ একটা নামের উপর আমার চোখ আটকে যায়। নামটা আমার চেনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি আমি এই নাম, কিন্তু মনে করতে পারছি না। হ্যাঁ, মনে পড়েছে, এইটা আমার বোনের হবু বর মিস্টার রোহান চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভাবি উত্তরসূরি। ও কি এসবের পিছনে আছে? তাহলে তো যেই করি হোক বিয়েটা আটকাতে হবে আমার। দেখ তেরি কী সব আবল তাবল ভাবছি আমি। এখানে তো আর্টসের পুনরূপ আছে, তার মানে তো এই নয় যে সেই কালপ্রিট। আর সে তো চৌধুরী গ্রুপের আপকামিং এমডি। তাহলে প্রিমিয়াম ইন্ডাস্ট্রি এবং তার আড়ালে আরসি চক্র পরিচালনা, সব কি সম্ভব? হতেও পারে আবার নাও হতে পারে। তবে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না আয়াস এবং রাতুলের উপর দায়িত্ব দিয়ে দিলাম। এখানে যাদের যাদের সন্দেহ হচ্ছে প্রত্যেকের পুরো ডিটেলস আমার চাই। সবার উপর নজর রাখার কড়া নির্দেশ জারি করে দিলাম। নীরবকে দেওয়া হলো সবার বায়োডাটা চেক করার দায়িত্ব। আর অগ্নি আমার সাথে থাকবে, যে কোনো সময় ডাকলে যেন পাই। সবাই সবার কাজ বুঝে নিয়ে কাজে লেগে পড়ল। ওদের কাজ বুঝিয়ে দিতে দিতে এদিকে খেয়াল করলাম বেলা বেশ হয়ে গেছে, তাই উঠে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু ম্যানেজার দায়িত্বে নেই, তাই ওদের 4 জনকে ছুটি দিয়ে দিলাম, ওরা ওদের কাজ করবে। আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি, তখনই কেউ নক করলো। কামিং ওয়ার্ড বয় কফি নিয়ে এসেছে। কফিটা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমার ওর মুখটা দেখে সন্দেহ হলো। ও কিছু একটা বলতে চায়, তবে ভয় পাচ্ছে তাই বলছে না। দাঁড়াও, না আমার কিছু লাগবে না, তবে তুমি কি বলতে চাও তা আমায় বলো। দেখো তোমার চোখ মুখ স্পষ্ট বলছে তুমি কিছু বলতে চাও। কিছু পাওয়ার কিছু নেই, তুমি নির্ভয় বলো। আমি কাউকে তোমার ব্যাপারে কিচ্ছু বলবো না, প্রমিস। মনে হয় আমার কথাগুলো শুনে সে কিছুটা স্বস্তি পেয়েছে। না, কিচ্ছু বলবো না, তুমি আমায় বিশ্বাস করে দেখতে পারো, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না, পাক্কা। ছেলেটা রীতিমতো ঘামছে। আমি তা দেখে 1 গ্লাস পানি ওর দিকে বাড়িয়ে দিলাম। আমার হাত থেকে গ্লাসটা সবটা পানি খেয়ে নিল। বলো রমিজ, কি জানো তুমি? ভয় পেও না, ও কিছু বলে যাবে তার আগে কেউ দরজায় নক করে। আর রমিজ, ওয়ার্ড বয় ছেলেটি হকচকিয়ে উঠে দাঁড়ায়। আমি ইশারায় তাকে থামতে বলে বাইরের ব্যক্তিকে ভেতরে আসার পারমিশন দিলাম। এ মা, এ কি? এ তো ইসি। খুব বাঁচান বেঁচে গেছি। বোকামে, পুলিশ অফিসার হয়েছিস আর এইটুকু বুদ্ধি নেই? বাইরে দাঁড়িয়ে আমার কথা শোনার চেষ্টা করলেই তো পারতি, বলদ কোথাকার। যাক, ভালো তো আমারই হয়েছে। আমি মনে মনে এসব ভাবছি, তবে ভাবনাটা ভেঙে গেল ইসির একটা কথাতে। একদম 440 ভোল্টেজ শক খেলাম মনে হয়। স্যার, বাইরে দাঁড়িয়ে আড়ি পাতার অভ্যাস আমার নেই। ও মা, বলে কি? আমার মনে মনে বলা কথা শুনে নিল নাকি? স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি। বলুন আপনি কি বলতে চান। আমি 2 দিন ছুটি চাই। মানে 2 দিন হয়নি জয়েন করেছেন আর এখনই 2 দিন ছুটি চাইছেন? এটা কি মগের মূল্য পাইছেন? কি ভেবেছেনটা কি? হ্যাঁ, আপনার মতো বাকিরা
ছুটি চাইলে তখন কি করব? অফিসের কাজ কে করবে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। ইসির দিকে তাকিয়ে বুঝতে পারলাম ভালোই রাগ হচ্ছে ওর। তবে কাজের স্বার্থে রাগটা কন্ট্রোল করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখুন স্যার, ছুটিটা আমার খুব দরকার। প্লিজ স্যার, প্লিজ। এখন কোনো ছুটি হবে না, আগে বস ফিরুক, ওনার থেকে চেয়ে ছুটি নিয়ে নেবেন। রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। উফ, দেখতে সেই লাগছে। রাগী লোকটা ইচ্ছে ছিল আরও কিছুক্ষণ দেখার, কিন্তু তার আগেই বেরিয়ে গেল। যাওয়ার সময় আমার রুমের দরজা অনেক জোরে ধাক্কা দিয়ে লাগিয়ে গেছে। ইস, আর একটু হলে ভেঙে যেত, তখন কে জরিমানা দিত? নিজেই বিড়বিড় করে বললাম এসব। এতক্ষণে রমিজ চলে গেছে, এখন ওকে ডেকে কথাটা শোনা দরকার, তাই ডেকে পাঠালাম আবার। তবে রমিজ আসার আগেই আমার ফোনে একটি কল চলে আসে আর বেরিয়ে পড়তে হয়। হ্যাঁ অগ্নি, বল। আমি স্যার দেখুন, এগুলো কি? একটু এগিয়ে গিয়েছি, বাক্সভর্তি মালগুলো দেখে নিলাম। ও মাই গড, এতগুলো ড্রাগস! দেখে মনে হচ্ছে ড্রাগসগুলো কিছুক্ষণের মধ্যে এখানে এনে রাখা হয়েছে। ঠিক তাই, কিছুক্ষণ আগের ঘটনা। ম্যানেজারের কেবিন ল্যান্ডলাইনে ফোন এসেছিল, যেটা আমি ধরেছিলাম। হ্যালো, ওকে। কথা শুনে বুঝতে পারলাম বেচারা জানে না ম্যানেজার ছুটিতে আছে। যাক, এতে আমারই ভালো হলো। ফোন কেটে দিয়ে ভাবতে লাগলাম মাল কোথায় পৌঁছানোর কথা বলল। একটু ভাবতেই মনে পড়ে গেল আমরা আগেই দেখেছি সেই জায়গাটা, আর তাই অগ্নিকে ফোন করে ইনফর্ম করে দেই সবটা, এবং সে আমার কথা মতো ওইখানে চলে যায়। এদিকে আমি নীরবকে ফোন দিয়ে ওকে অন্য একটা কাজ দিলাম। হ্যালো, হ্যাঁ নীরব শোনো, আমাদের ম্যানেজারের ল্যান্ডলাইনে এখন যেই ফোনটা এসেছে, এটা ট্র্যাক করে দেখো কি পাওয়া যায়। নীরবের ফোনটা কাটার পরই রমিজ রুমে কফি নিয়ে প্রবেশ করে। এর মাঝখানে বাকিটা তো আপনাদের জানাই আছে। এখন আমরা সেই বন্ধ স্কুলের ভেতরে আছি। আমার আর অগ্নির কথার মাঝখানেই ফোন এলো। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার কাজ করো, বলেই ফোনটা কেটে দিলাম। কি বলবো স্যার? নাম্বারটা প্রাইভেট, আর ট্র্যাক করা যাচ্ছে না। খুব চালাক। এত বড় কারবারি যারা হরহামেশা লোকচক্ষুর আড়ালে করছে, তাদের কাছে এটা তো অতি সামান্য। তা ঠিকই স্যার। কথা বলতেই আমি দেখলাম একটা লোক আমাদের দিকে তাক করে গুলি ছুটতে লাগলো। তবে অগ্নি উল্টো পজিশনে ছিল, তাই দেখেনি। ব্যাপারটা টের পেয়ে আমি ঝড়ের বেগে অগ্নিকে সরিয়ে দিয়ে নিজেরা সেভ হয়ে নিলাম। অগ্নি চাইছিল শ্যুট করার জন্য, কিন্তু না, আমি বাধা দিই, কারণ এখানে গন্ডগোল করতে গেলে যে কেউ আমাদের চিনে ফেলতে পারে। এতক্ষণ চিনতে পারার কথা না, কারণ জায়গাটা বেশ চিপচিপে অন্ধকার আর আমাদের মুখে মাস্ক ছিল। খুব সাবধানে ওইখান থেকে বেরিয়ে এলাম। অগ্নি, তুমি বাসায় চলে যাও, রেস্ট দরকার। সে যেতে চাইনি, আমি জোর করে পাঠালাম। এই বলে যে কোনো সময় প্রয়োজন পড়লে ডেকে নিব। ব্যাপারটা আমারই কেমন যেন ঘোলাটে লাগছে। লোকগুলো কোথা দিয়ে এলো আর আমাদের আক্রমণ করে বসলো, এসব ভাবনা বাদ দিয়ে সিনিয়রকে ফোন দিলাম এবং ওনার থেকে পূর্ববর্তী অফিসারদের ব্যর্থতা এবং খুনের কিছুটা ডিটেলস জানার জন্য। যা জানতে পারলাম তার মানে হলো এই যে প্রত্যেক অফিসার কোনো না কোনোভাবে দুর্ঘটনার আর অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন এবং মর্মান্তিকভাবে জীবন দিয়েছেন। তবে এটাও স্যার পরিষ্কার করে বলে দিলেন যে পূর্বে কেউ সিক্রেটভাবে কেসটা নিয়ে নামেনি, এই প্রথম আমি এসেছি। আর ওইদিকে সিআইডি অফিসারদের একটি স্পেশাল টিম এসেছে। সিআইডি এর কথা মনে পড়তে চিন্তা হতে লাগলো ইসির জন্য। আমি তো জানিও না ওদের প্ল্যান কি, আর ও কী বুঝতে পেরেছে এই সব কিছুর। মাস্টার মাইন্ড ঠিক কী ধরনের লোক, যদি ভুলভাল প্ল্যান করে তাহলে তো ইসিও না। কি ভাবছি এসব আমি, বোকার মতো। ইসি একজন সিনিয়র অফিসার আর সিক্রেটভাবে নেমেছে কেসে। ও নিশ্চয়ই কাঁচা কাজ করবে না। ক্রিং ক্রিং, উফ, এটা তো বড্ড চালায়। হঠাৎ ফোনটা বেজে উঠল, চেয়ে দেখি একটা অচেনা নাম্বার। হ্যালো, জাস্ট ওয়েট, আই উইল কাম ফার্স্ট। ফোনটা কেটে দিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম ফোনের বলা লোকেশনে। গুলশান, একটি জায়গার নির্মাণ কাজ চলছে, কয়েকটা বাড়ি। বুঝতে পারছি না এই রকম একটা জায়গায় কেন আসতে বলল। একটু এগিয়ে যেতেই দুটো লোক এসে
আমার মাথায় বন্দুক ঠেকিয়ে একটা বাড়িতে নিয়ে গেল। আমি বোকার মতো তাকিয়ে আছি, কিছুই বুঝতে পারলাম না। রাজ, তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমাকে ধোঁকা দিবি বুঝতে পারিনি। তুই কি করে ভাবলি আমি এত বোকা? মাথা তুলে তাকিয়ে দেখি এ তো ম্যানেজার। তার মানে আমিও কি ধরা পড়ে গেলাম? তুই কে বল, আসল পরিচয় বল তাড়াতাড়ি। স্যার, আপনি কি বলছেন এসব? নাটক করিস না আমার সাথে। স্যার, আমি তো রাজদীপ। আপনি ভুলে গেলেন কি করে? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। আপনি কি নাটকের কথা বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার লাইনে একটা অর্ডারের ফোন এসেছে, তুই আমায় বললি না কেন? এই রে, এ তো মহা মুশকিল। যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা নয়। ওই হারামি বাচ্চা, কথা বল। স্যার, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমি ফোনটা কেটে যাওয়ার পর আপনাকে ফোন দিয়েছিলাম, কিন্তু ঢুকেনি। এই যে দেখুন স্যার, পকেট থেকে ফোনটা বের করে ম্যানেজারকে ফোনের টাইম আর তারিখ দুটোই দেখাই। ভাগ্য ভালো, সেদিন ম্যানেজারের নাম্বারে দুবার কল করে রিং হওয়ার আগেই কেটে দিয়েছিলাম। স্যার, বিশ্বাস করুন, আমি কাজের চাপে পড়ে আপনাকে জানাতে ভুলে গেছিলাম। আমায় এবারের মতো মাফ করে দিন স্যার। জীবনেও আর এমন ভুল করব না স্যার। তাহলে সেখানে কারা গিয়েছিল? কোথায় স্যার? যেখানে যাওয়ার কথা ছিল। যাকে বাদ দে, এই তোকে লাস্টের সুযোগ দিলাম, কিন্তু আবার যদি প্রমাণ পাই তুই এসবের পিছনে কলকাঠি নাড়ছিস, তাহলে কিন্তু জানে মারা পড়বি। স্যার, আপনি আমায় বিশ্বাস করতে পারছেন না। আমি কেন আপনার ক্ষতি করব, যে আপনি আমার এত উপকার করলেন? স্যার, আমি আপনাকে আমার বড় ভাইয়ের মতো সম্মান করি, আর আপনি আমায় এইভাবে ভুল বুঝতে পারলেন। খুব কষ্ট লাগলো স্যার। মন জয় করার জন্য তেল মাখা যাকে বলে। হ্যাঁ রাজ, আমিও তোকে অনেক ভরসা করি, কিন্তু তুই যদি নাই জানাস কাউকে কিছু, তাহলে কি করে কেউ পৌঁছবে? একটা প্রশ্ন করব স্যার, খুবই ইনোসেন্ট মুখ করে। কি এমন জিনিস আছে স্যার যার জন্য আপনার এত চিন্তা? ও কিছু না, এত কিছু তোর জানার কোনো প্রয়োজন নেই, যা বাসায় চলে যা। চোরের মতো এড়িয়ে গেল কথাটা, কিন্তু কোনো লাভ নেই ব্রো। আদিবের হাত থেকে বেশি দিন পালিয়ে বাঁচা অসম্ভব। ওখান থেকে ছাড়া পেয়ে সোজা বাসায় চলে এসেছি। নিজের রুমে যাব, অমনি কেউ পিছন থেকে নাম ধরে ডাকলো, জি। তোমার সাথে দুটো কথা ছিল, একটু সময় হবে তোমার? জি বলুন, আমি শুনছি। আর তো মাত্র 12 দিন বাকি, তারপরেই আমাদের মেয়ে আরিশফার বিয়ে তারিখ ঠিক করা হয়েছে। তো কালকে রোহান আর আরুর এঙ্গেজমেন্ট হবে, সেই উপলক্ষে বাড়িতে একটা পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছে, তাই তোমায় থাকতে বলছিলাম আর কি। ও, থাকবে তো? কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। তুমি তো আমাদেরই ছেলের মতো, আর আরুমা তো তোমার বোনেরই মতো। কেন কেন এমন করো তুমি? আমাদের নিজেদের পরিবার ভাবতে পারো। হ্যাঁ, তোমার আঙ্কেল ঠিকই বলেছে। তুমি একা একটা ছেলে, আমাদের বাসায় থাকো, অথচ বাইরে খাওয়া দাওয়া করো, ঘুরে বেড়াও। এটা আমাদের ভালো লাগে বলো বাবা? ঠিক আছে, আমি চেষ্টা করব থাকার। কথাটা বল। ওনাদের কিছু বলার সুযোগ দিয়ে চলে এলাম নিজের রুমে। বাহ বাহ, নিজেদের ছেলেকে এত অবহেলা করলো। ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল, একবার খোঁজ পর্যন্ত নিল না। আর এখন একটা অচেনা ছেলের জন্য কত দরদ ওনাদের। কথাগুলো মনে মনে ভাবছি, তখন হঠাৎ মনে হলো ইসির কথা। তার মানে পার্টির জন্য ও ছুটি নিয়ে চেয়েছিল। ফোনটা হাতে নিয়ে অগ্নিকে একটা কল দিলাম। কল ধরতেই, হ্যালো। হ্যালো স্যার। তোমায় একটা কাজ করতে হবে। বলুন স্যার। তোমাদের অফিস কলিগ ঈশিতা জামানের সাথে কন্ট্যাক্ট করে জানিয়ে দাও ওর ছুটি মঞ্জুর করা হয়েছে। ওকে স্যার। বলেই ফোনটা কেটে দিলাম। পার্টির দিন সকালে আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি, কারণ আজ কোনো কাজ করব না, বাড়িতেই থাকব। বোনের এঙ্গেজমেন্ট বলে কথা। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। রুমের বাইরে বেরিয়ে দেখলাম বাইরে পার্টির অ্যারেঞ্জমেন্ট চলছে, তাই একটু ছাদের দিকে গেলাম। গিয়ে দেখি কেউ ছাদের রেলিং ধরে আকাশের পানে চেয়ে আছে। ঠিক বুঝেছেন আপনারা, সে অন্য কেউ না, ইসি।
আমাকে দেখে একটু টনক নড়ল না, ঠাই মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হয়তো কোনো কিছু ভাবছে গভীর মনোযোগ দিয়ে। ভাবনায় এতটাই মগ্ন ছিল যে কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সে তা টেরও পাচ্ছে না। দেখতে অসাধারণ মায়াবী মুখটা একদম নিষ্পাপ শিশুর মতো। কথা বলতে ইচ্ছে করছে আমার খুব, কিন্তু গভীরতা ভেঙে কথা বলা ঠিক হবে না, এতে দুর্বলতা বাড়বে, বই কমবে না। তাই নিজের ইচ্ছাটাকে মাটি চাপা দিয়ে নিশ্চুপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। পরক্ষণে খেয়াল করলাম কেউ আমার পিছনে দাঁড়িয়ে। ঘুরে দেখি ইসি। থ্যাঙ্কস। হঠাৎ থ্যাঙ্কস কেন বলছেন? ছুটি দেওয়ার জন্য। আমি কিছু বলতে যাব, তার আগে ছাদ থেকে নেমে গেল। আমি অজ্ঞতা তাকিয়ে রইলাম। একা একা ছাদেও ভালো লাগছে, এর থেকে ভালো রুমে গিয়ে কিছু কাজ করে রাখি। রুমে ঢোকার আগে দোতলার উপর থেকেই নিচের কাজ দেখতে লাগলাম। পার্টির আয়োজন দেখে মনে হচ্ছে না এখানে শুধু আংটি বদলের অনুষ্ঠান, এর আয়োজন চলছে। সাথে আরও কিছু হয়তো আছে আজকে, তাই এমনভাবেই সাজানো হচ্ছে। যাকগে, এসব ভেবে আমার লাভ কি? নিজের ঘরে ঢুকে ল্যাপটপটা অন করেছি কিছু কাজ করার উদ্দেশ্যে। মনে হলো কেউ দরজা নক করছে। মেজাজটা তখন বিরক্তির চরম পর্যায়ে পৌঁছানোর উপক্রম। এদের বারণ করার পরও আমার রুমে কাজ কি? উঠে গিয়ে দরজা খুলে দিলাম। ভাবি দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? খাবে চলো। মানে? আপনারা হয়তো ভুলে গেছেন আমি প্রথম দিন কি বলছিলাম। ভুলিনি ভাই, তবে আজ তো তুমি আমাদের এক প্রকার মেহমান, তাই মা বললো তোমাদেরও ডেকে নেওয়ার জন্য। চলো। আমি কিছু বলতে না দিয়েই, তাড়াতাড়ি এসো, সবাই নিচে বসে আছে। আজব, কেউ আমায় কিছু বলার সুযোগ কেন দেয় না? আমাকে কি মানুষ মনে হয় না? নিজেদের কথা বলেই চলে যায়। তবে ভাবির কথাগুলো ঠিকই। আমি তো আজ এদের মেহমান হয়ে বাসায় আছি, তাই এক প্রকার বিরক্তি নিয়েই নিচে এলাম নাস্তা করতে। এসে দেখি ভাইয়া, ভাবি, মা, বাবা, আরও ইসি সবাই আছে সাথে নিউ মেম্বার। এদের আমি চিনতে পারছি না, হবে হয়তো কোনো রিলেটিভ। আমি আসতেই সবাই খাওয়া শুরু করলো। খাবার মাঝে বাবা আমায় বললেন, রাজ, জি। তোমার কাছে একটা অনুরোধ আছে, রাখবে? কি অনুরোধ? আজকে রাতে বাড়িতে পার্টির উদ্দেশ্য একটা নয়, দুটো। যেটা আমার মনে হচ্ছিল সেটাই হলো। তো এটা আমায় বলার কি আছে? আছে, কারণ আজকে পার্টিতে তোমাকে। বুঝতে পারছি না ওদের বাড়িতে পার্টিতে একটা বাইরের ছেলেকে এত গুরুত্ব কেন দিচ্ছে। তোমার কাছে আবদারটা ছিল। বাবা তার কথাটা শেষ করতে পারেনি, তার আগেই বাবার মোবাইলে ফোন চলে এলে তিনি সবাইকে বলেন জরুরি কাজ আছে, তাই বেরিয়ে গেছেন। তারপর বাসায় কেউ আর এই বিষয়ে কথা বলেনি, আমিও কিছু জানতে চাইনি। খাওয়া দাওয়া করে উঠে যাই আর সবাই ব্যস্ত হয়ে যায় যার যার কাজে। আমি রুমে বসে আছি, তখনই ফোনে একটা কল আসে। হ্যালো, ঠিক আছে, রাখুন। ফোনটা কেটে ল্যাপটপটা অন করে গুগলে ঢুকে কিছু ব্যক্তির পরিচয় খুঁজতে থাকি, কিন্তু তেমন কিছু পাচ্ছি না। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। পার্টিতে আমন্ত্রিত লোকজন আসা শুরু করেছে। আমি অগ্নিকে ফোন দিয়ে জানিয়ে দেই পার্টির কথা। আজ আমি বাড়িতে ব্যস্ত থাকব। পার্টি মনে হচ্ছে বেশ জমজমাট হয়ে গেছে। আমিও তৈরি, কালো প্যান্ট, সাদা শার্ট, সাথে ব্লু কালার কোট, হাতে ব্র্যান্ডের ওয়াচ। চুলগুলো একটু নেড়েচেড়ে ঠিক করে নিয়ে নিচে চলে আসি। রোহানদের বাড়ির লোকজন এত মধ্যে চলে এসেছে। সবাই অপেক্ষা করছে পাত্রীর জন্য। আমি পার্টির এক সাইডে দাঁড়িয়ে আছি। এরই মধ্যে একটা লোক হাতে দুটো ড্রিঙ্কসের গ্লাস নিয়ে একটা আমার দিকে বাড়িয়ে রেখেছেন। নো থ্যাঙ্কস। সে গ্লাসটা আরেকটু আমার দিকে বাড়িয়ে ধরলো। আমি ড্রিঙ্কস করি না। ইয়াংম্যান, এটা ফুলের জুস। কণ্ঠটা বেশ পরিচিত। এতক্ষণ ওনার দিকে না তাকিয়ে কথা বলছিলাম কারণ আমার মুখটা ফোনের দিকে গুজাচ্ছিল। তাকিয়ে দেখি মিজান আঙ্কেল, যিনি আমায় এই বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করে দিয়েছেন। বলতে গেলে আমার আসল পরিচয় আমার সিনিয়র, যিনি উনি ব্যতীত একমাত্র মিজান আঙ্কেলই জানে। তবে আরেকজন ব্যক্তি জানতেন, সেটা না হয় এখন আপনাদের অজানাই থাক, পরে আস্তে আস্তে ঠিকই জেনে যাবেন। ও সরি আঙ্কেল, আমি খেয়াল করিনি। কোনো সমস্যা নেই, এসব হতেই পারে। মুখে হাসির রেশ ফুটিয়ে কথাটা বললেন। কেমন আছেন আঙ্কেল? আছি ভালো বাবা, তুমি কেমন আছো?
এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বুঝি বাবা তোমার কষ্টটা। নিজের পরিবারের কাছ থেকে কতটা দূরে আছো তুমি। সবই ভাগ্য আঙ্কেল। ওনার সাথে টুকটাক কথা চলছে। লোকটা অনেক ভালো, বাবার অনেক পুরনো বন্ধু। আমি ছোটবেলাতেও ওনাকে আমাদের বাড়িতে দেখেছি। আমাদের অনেক স্নেহ করতেন উনি। যতক্ষণ বাসায় থাকতেন আমাদের সাথে অনেক দুষ্টুমি করতেন। নিজের বাবা মার থেকে ওনাকেই আমার তখন বেশি ভালো লাগতো। তবে ভাগ্যক্রমে দেখা গেল আমার সিনিয়র স্যারের সাথেও ওনার সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ। আর সেখান থেকেই ওনার সাহায্যে আমার এই বাড়িতে প্রবেশ করা আর কি। কথার মাঝে খেয়াল করলাম সবাই উপরে সিঁড়ির দিকে হাঁ করে তাকিয়ে আছে। দেখে আমিও সেদিকে তাকালাম। মাশাল্লাহ, আমার বোনটাকে ঠিক যেন রূপকথা রাজকন্যার মতো লাগছে। সবাই ওর দিকেই তাকিয়ে আছে, তবে আমার চোখ পাশের জনের উপরেই তাকিয়ে আটকে। কে বলুন দেখি আপনারাই? একদম ঠিক ধরছেন, ইসির উপরই আটকে গেছে। আমি আবার এত খারাপ না যে সবার উপর ক্রাশ খাবো ভাই। ছোট থেকে সব সময় একজনের উপরে খাই, বারবার ইসিকে। আজ দারুণ লাগছে, নীল রঙের ড্রেসে পুরাই যেন নীলপরি মনে হচ্ছে। আমি হাঁ করে সেদিকেই তাকিয়ে আছি। আমার ঘোর কাটলো মিজান আঙ্কেলের কথায়।